গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু অ্যাসপিরেন্ট আড্ডা। আমি আপনাদের শুভজিৎ স্যার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ক্লাসে। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আই হোপ আমার অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে এবং আপনারা আমাকে প্রপার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন আপনারা প্রপার দেখতে পাচ্ছেন। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিগত বছরে অঙ্ক থেকে যে প্রশ্নগুলো এসেছিল গ্রুপ সিতে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব শুধুমাত্র অঙ্ক থেকে। কেননা আপনারা অনেকেই এসএমএসে জানিয়েছেন যে স্যার আমি তো আপার প্রাইমারি দিতে পারছি না, আমার তো বিএড রয়েছে বা বিএড চলছে বা আমার ডিএলএড চলছে বা আমার গ্র্যাজুয়েশনে এত পার্সেন্ট মার্কস নেই ইত্যাদি ইত্যাদি সমস্যা জানিয়েছেন। তো আমরা ডিটেল নোটিফিকেশান না আসা পর্যন্ত তো জানাতে পারছি না যে আপনারা বুঝতে পারবেন কি পারবেন না, সেটা নোটিফিকেশান ক্লিয়ারলি আসলে তারপরেই বলা সম্ভব হবে। কিন্তু এই মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা জানেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য আপনারা বসতে পারবেন এবং সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় এক্সামেই অঙ্ক হচ্ছে একটা ভাইটাল চ্যাপ্টার। সেই অঙ্ক থেকে 15 করে নাম্বার আপনারা গ্রুপ ডি এবং গ্রুপ সিতে দেখতে পাবেন। তো সবার প্রথমে আমাদের এই গ্রুপ ডি এবং গ্রুপ সিতে যে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো অবশ্যই আমাদের স্টাডি করা লাগবে, কেননা
সেখান থেকে আমরা একটা ধারণা পাবো যে না এবার আমাদেরকে কোন কোন জায়গাগুলো পড়তে হবে, তাই তো? তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে যাই এবং দেখে নিই যে ঠিক কেমন প্রশ্ন এসেছিল আমাদের সোশ্যাল মিডিয়া হেডলাইন্স রয়েছে, যারা জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে যাবেন, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো তো একটু করা লাগে, অবশ্যই একটু করে রাখবেন। চলুন সবার প্রথমে যে জায়গাটা আমরা দেখব হচ্ছে আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2017 সালটা হচ্ছে 2017 গ্রুপ ডি এক্সাম, গ্রুপ সি এক্সাম। সেখানে আপনারা জানেন যে ম্যাথ থেকে ছিল হচ্ছে 15 নাম্বার। সেই 15টা প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে এসেছে সবার প্রথমে চলুন সেটা একটু আমরা জেনে নিই। তাহলে সবার প্রথমে হচ্ছে পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা থেকে ছিল হচ্ছে মাত্র দুটো প্রশ্ন। লস অ্যান্ড প্রফিট মানে লাভ এবং ক্ষতি, লাভ ক্ষতি থেকেও দেখবো আমরা ছিল হচ্ছে দুটো প্রশ্ন। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম মানে হচ্ছে কি সময়, ওয়ার্ক মানে কি কাজ, তাহলে সময় এবং কাজ থেকে ছিল হচ্ছে দুটো প্রশ্ন। এলসিএম এবং এইচসিএফ লসাগু এবং গসাগু থেকে ছিল হচ্ছে তিনটা প্রশ্ন। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ থেকেও ছিল হচ্ছে দুটো প্রশ্ন। পরে জিওমেট্রি থেকে যদি দেখি, জিওমেট্রি থেকে ছিল একটা প্রশ্ন, মানে ওই আয়তক্ষেত্রের যে প্রশ্নটা ওটা অ্যাকচুয়ালি আমরা পার্সেন্টেজের মধ্যেও রাখতে পারি। টাইম এবং ডিস্ট্যান্স মানে সময় এবং দূরত্ব থেকেও ছিল একটা প্রশ্ন এবং একদমই পাতি প্রশ্ন, ততটা জটিল ছিল না। তারপর হচ্ছে সার্চ এবং ইন্ডিসেস মানে সূচক এবং করণী, এখান থেকেও আমরা দেখতে পাবো একটা প্রশ্ন ছিল। আর তারপর হচ্ছে পার্টনারশিপ মানে অংশীদারি কারবার, সেখান থেকেও ছিল হচ্ছে একটা প্রশ্ন। এই হচ্ছে টোটাল আপনাদের 15টা প্রশ্ন এবং এই 15টা প্রশ্ন এই চ্যাপ্টারগুলো থেকে এসেছে। তাহলে এই যে চ্যাপ্টারগুলো আপনারা সামনে যে গ্রুপ ডি গ্রুপ সি এক্সাম দেবেন এই চ্যাপ্টারগুলো তো খুব ভালোভাবে করতেই হচ্ছে এবং সেই সঙ্গে এছাড়াও আরও চ্যাপ্টার রয়েছে অ্যারিথমেটিক বা অ্যালজেব্রার যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে করতে হবে। চলুন আমরা সরাসরি অঙ্কের প্রশ্নে যাই। প্রথম প্রশ্ন যে আপনাদের 2017 গ্রুপ সি এক্সামে এসেছিল, বলছে যে 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হলো কত? চলুন প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবেন এবং অঙ্কগুলোকে করার চেষ্টা করবেন, তারপর না পারলে তো আমি আছি। এবার এই চ্যানেলে আমার এতদিন যে ভিডিওগুলো ছিল সেটা জিওগ্রাফি, পলিটি, বাংলা গ্রামার এগুলোর ওপর থেকে ছিল, তো আজকে ম্যাথের ওপর থেকে দেখছেন। অ্যাকচুয়ালি আমি প্রাইমারি টেটে ম্যাথে করিয়ে থাকি, 2022, 23, 24 এই যে ব্যাচগুলো সেখানে আমি ম্যাথই করিয়েছি, আর পাশে ওই যে সাবজেক্টগুলো রয়েছে ওগুলোও করিয়েছি। চলুন তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে 500 টাকার উপর 40% ছাড় আর 500 টাকার উপর পরপর দুটো ছাড়, একটা হচ্ছে 36%, একটা হচ্ছে 4% ছাড়ের পার্থক্য কত? এই যে এবার প্রথমত এই জায়গাটা আপনাদের দেখে মনে হতে পারে যে স্যার 500 টাকার উপর একবার 40% ছাড় দিয়েছে আর একবার 36 এবং তারপরে একবার 36% একবার 4%, মানে এখানেও 40% ছাড় দিয়েছে, তাহলে ছাড়ের পার্থক্য তো 0 টাকা হবে। এটা আপনাদের মনে হতে পারে, কিন্তু ঘটনাটা এরকম নয়, এটা হচ্ছে সাকসেসিভ, মানে প্রথমে 36% ছাড় দিয়েছে তারপরে আবার 4% ছাড় দিয়েছে। তাহলে চলুন একটু দেখে নিই যে 500 টাকার ওপর 40% ছাড়, তাহলে 500 টাকার 40% কত? এই 0 0 কেটে দিন, মানে 4 5 20 মানে 200 টাকা, তাই তো? তাহলে 500 টাকার 40% হচ্ছে 200 টাকা, তাহলে প্রথমে 200 টাকা ছাড় দিয়েছে, তারপরে কি করেছে 500 টাকার উপর একবার 36% একবার 4%, তাহলে আমি একটা একটা করে বের করে নিচ্ছি। 500 টাকার উপর 36%, তাহলে 500 এর 36% কত হচ্ছে? 500 এর 36% 0 0 কেটে গেল, 5 6 30 এর 0, 3 5 15, 15 আর 3 হচ্ছে 18, 180 টাকা ছাড় দিল প্রথমে, তাই তো? 180 টাকা ছাড় দিল, তাহলে এখন কত রয়েছে? এখন রয়েছে আপনার 320 টাকা। এই 320 টাকার উপর থেকে আবার 4% ছাড় দিল, এই 0 0 কাটুন, যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 1 ঘর বাই 10 মানে 1 ঘর আগে দশমিক, মানে 12.8 টাকা। তাহলে এখানে 180 টাকা ছাড় দিয়েছে আর এখানে 12.4 টাকা ছাড় দিল, তাই তো? মানে 500 টাকার 36% হচ্ছে 180 টাকা ছাড় দিল। ছাড় দেওয়ার পর থাকলো কত? 320। এবার এই 320-র ওপর থেকে আবার 4% ছাড় দিল, মানে 4/100, সেখানে আমরা দেখলাম যে 12.8 টাকা ছাড় দিল। তাহলে টোটাল ছাড় কত দিচ্ছে? টোটাল ছাড় দিচ্ছে 192.8 টাকা।
টোটাল ছাড় কত দিল? 192.8 টাকা। তাহলে এখানে আমরা দেখেছিলাম যে 500 টাকা 40% যখন ছাড় দিচ্ছিল তখন 200 টাকা ছাড় দিচ্ছে, আর যখন সাকসেসিভে যখন ছাড়টা দেওয়া হচ্ছে, মানে প্রথমে 36%, তারপর 4%, এভাবে যখন ছাড়টা দিচ্ছে তখন তার ছাড়টা কত পড়ছে টোটালে গিয়ে? 192.8 টাকা। আর এদের পার্থক্যটা চেয়েছে, তাহলে পার্থক্য কত হচ্ছে? 192.8 আর 200-র মধ্যে পার্থক্য। আনসার করবেন অপশন নাম্বার বি, 7.20 টাকা। আশা করি ক্লিয়ার। চলুন, এই যে সাকসেসিভ যে একটা মেথড, আপনারা কম্পাউন্ড ইন্টারেস্ট এর আগে আমার কাছ থেকে যারা করেছেন প্রাইমারি ব্যাচে, তো সেখানে দেখবেন কিছু ফর্দ রয়েছে, সেই ফর্দ যদি আপনারা একটু মনে রেখে দিতে পারেন, তো এই সাকসেসিভের যা অঙ্ক রয়েছে সব একদম সেই ফর্দ ওয়াইজ সব নেমে চলে আসবে, কোনো সমস্যা নেই। অঙ্ক কঠিন নয়, সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে অঙ্ক। জিকে জিএসে প্রচুর পড়তে হয়, অঙ্কে এত পড়তেই লাগে না, অঙ্ক সবচেয়ে সহজ সাবজেক্ট। চলুন নেক্সট প্রশ্ন বলছে যে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে, আরও 2টি মেশিন বসালে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম সময় লাগবে? এখানে ড্যাশ দিয়ে দিয়েছে, মানে কত কম সময় লাগবে। এই প্রশ্নটা হচ্ছে আপনাদের টাইম ওয়ার্ক থেকে প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে টাইম ওয়ার্ক থেকে। চলুন আনসার করুন। চলুন প্রত্যেকে আনসার করবেন, আর আনসার পারছেন না সেটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু খাতা পেন অবশ্যই সঙ্গে নিয়ে বসবেন। এখান থেকে একটা প্রপার ধারণা ক্লিয়ার আপনাদের রাখতেই হবে। বলছে যে 1000টি যন্ত্র তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে, আরও 2টি মেশিন বসালে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত সময় লাগবে? আমরা যদি টাইম ওয়ার্ক নিয়ে কথা বলি, সময় এবং কার্য নিয়ে কথা বলি, সময় এবং কার্যে আমরা মেনলি দুটো টাইপ দেখতে পাই। একটা হচ্ছে এ একটা কাজ এতদিনে করে, বি একটা কাজ এতদিনে করে, সি একটা কাজ এতদিনে করে, তারা সবাই মিলে একসঙ্গে করলে কবে কাজটা শেষ হবে। বা দেখবেন এ 2 দিন করলো, বি 2 দিন করলো, এ একদিন পরপর করলো, বি একদিন পরপর করলো, এই হচ্ছে একটা টাইপ। আর একটা টাইপ হচ্ছে এই যে এই টাইপটা, যে 1000টি যন্ত্র তৈরি করতে এত মেশিনের এতদিন সময় লাগে। বা আপনারা ক্লাস 9-10-এ পড়েছেন যে একটি ট্রাক্টর 10 বিঘা জমি চাষ করতে এতদিন সময় লাগে, এবং 10 বিঘা জমি চাষ করতে 20 দিন সময় লাগে। এবার সেখানে যদি আরও 4টে ট্রাক্টরকে যোগ করে দেওয়া হয় তাহলে সময় এই আর কতগুলো, মানে কতদিন আর সময় লাগবে, এই হচ্ছে একটা টাইপ। তো ওটা তো আমরা সেই ছোটোবেলায় ঐকিক নিয়মে করতাম, বেসিকভাবে করতাম, কিন্তু এখন যদি বেসিকভাবে করতে যান তাহলে জীবনে চাকরি আপনি পাবেন না। এখন আপনাকে ওই শর্ট ট্রিক অবলম্বনেই যেতে হবে, শর্ট ট্রিকই পড়তে হবে, কিন্তু তার আগে থিওরিও আপনাকে ক্লিয়ার করতে হবে। তো আমরা যখন এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তখন এর থিওরি আলোচনা করব। তো এখান থেকে একটা সূত্র আপনারা খেয়াল রাখবেন। প্রথম ক্ষেত্রে M1 D1 T1 E1 বাই W1 ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে M2 D2 T2 E2 বাই W2। এই হচ্ছে সূত্র। ফার্স্ট ক্ষেত্রে M1 D1 T1 E1 বাই W1, আর সেকেন্ড ক্ষেত্রে M2 D2 T2 E2 বাই W2। এবার এখানে এই M মানে কি? এই M মানে আপনারা প্রত্যেকেই জানেন, M মানে হচ্ছে ম্যান মানে হচ্ছে মানুষ। এই যে D মানে কি? D মানে হচ্ছে ডে মানে কি? দিন। এই T মানে কি? T মানে হচ্ছে টাইম, মানে হচ্ছে সময়। আর এই যে E মানে কি? E মানে হচ্ছে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা। আর এই যে W মানে কি? W মানে হচ্ছে ওয়ার্ক, মানে হচ্ছে কাজ।
ব্যাস এই সূত্রে আপনাকে ফেলতে হবে, এই সূত্রে ফেলে দিন, আর কিছু করা লাগবে না। তাহলে প্রথমে কি বলছে দেখুন, যে 1000টি যন্ত্র তৈরি করতে হবে। তাহলে কতগুলো যন্ত্র তৈরি করতে হবে? 1000টি যন্ত্র তৈরি করতে হবে। তাহলে এই 1000টি যে যন্ত্র তৈরি করা, সেটা কাজের মধ্যে আমরা রাখবো। তাহলে ওয়ার্কের ঘরে লিখুন এখানে 1000, ওয়ার্কের ঘরে 1000। তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। কতগুলো মেশিন রয়েছে? 16টি মেশিন। আর এখানে 16টি মেশিন বলতে এখানে এক প্রকার মানুষের কথা বলা হয়েছে। মেশিন মানুষ সেই একই জিনিস, মানে এখানে মেশিনটাই হচ্ছে মানুষ। তো 16টি মেশিনের 27 দিন বলা হয়েছে। তাহলে এখানে আমরা কি কি পেলাম? এখানে আমরা এই যে ম্যান পেলাম, এটা হচ্ছে ম্যান বা মেশিন, ম্যান। আর এটা পেলাম আমরা হচ্ছে ডে, আর এটা হচ্ছে ওয়ার্ক। তিনটে পেলাম, বাকিগুলো পেলাম না, তার মানে না পেলাম কোনো ব্যাপার নেই। পরে কি বলছে দেখুন, এটা প্রথম ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। পরে বলছে যে আরও 2টি মেশিন বসালে, আরও 2টি মেশিন, তাহলে আগে কয়টা মেশিন ছিল? আরও 2টি মেশিন বসালে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম সময় লাগবে? তাহলে আরও 2টো মেশিন বসালে, আগে কয়টা মেশিন ছিল? 16টা ছিল। তাহলে এখন আপনি যদি 18টা মেশিন বসান এবং সেই একই সংখ্যক যন্ত্রাংশ আপনি তৈরি করবেন, মানে 1000টা যন্ত্রাংশই আপনি তৈরি করবেন, তাহলে আপনার x দিন সময় লাগবে। এই গেল হচ্ছে ক্যালকুলেশন। এখান থেকে আমি যদি কাটাকাটি করি, এই 1000 কেটে দিন। এটাকে যদি আমি 9 দিয়ে কাটি 2, এটাকে 9 দিয়ে কাটলে 3, এটাকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 8। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 3 8 24। তাহলে এখন 24 দিন সময় লাগবে। এখন কত দিন সময় লাগবে? 24 দিন সময় লাগবে। প্রশ্ন কি বলেছিল? যে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন কম সময় লাগবে? তাহলে আগে লাগতো হচ্ছে 27 দিন, এখন লাগবে 24 দিন, মানে এখন 3 দিন কম সময় লাগবে। আনসার করবেন অপশন এ, 3 দিন। চলুন, এগুলো সেকেন্ডে হয়ে যাবে, অঙ্কের মধ্যে এগুলো কিছু নেই। 4 দিন কই পেলেন? চলুন নেক্সট প্রশ্ন। এই যে সেই ঘন্টার অঙ্গ, এই যে কতবার করিয়েছি, যে 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজে। প্রথম একসাথে বাজার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে? চলুন আনসার করুন প্রত্যেকে। 5টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড বিরতিতে বাজে। প্রথম একসাথে বাজার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে? আমি একটু প্র্যাকটিক্যালি বলি আর কি। মনে করুন আমি এখানে বললাম যে 3টে ঘন্টা রয়েছে। এটা 1 নম্বর ঘন্টা, 2 নম্বর ঘন্টা, 3 নম্বর ঘন্টা, টোটাল 3টে ঘন্টা রয়েছে। তো এই প্রথম যে ঘন্টাটা আমি এটা ধরে নিলাম, এটা 4 সেকেন্ড অন্তর অন্তর বাজে। দ্বিতীয় যে ঘন্টাটা, এটা মনে করুন 8 সেকেন্ড অন্তর অন্তর বাজে। আর তৃতীয় ঘন্টাটা, এটা মনে করুন 12 সেকেন্ড অন্তর অন্তর বাজে। তাহলে প্রথম ঘন্টা 4 সেকেন্ড অন্তর অন্তর বাজে, দ্বিতীয় ঘন্টা 8 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তৃতীয় ঘন্টা সে 12 সেকেন্ড অন্তর অন্তর বাজে। এবার এই 3টে ঘন্টাকে আমি একসঙ্গে ঢং করে বাজিয়ে দিলাম। তাহলে প্রথম ঘন্টাটা 4 সেকেন্ড যেহেতু অন্তর অন্তর বাজে, সে 4 সেকেন্ডের বেলায় বাজবে, আবার 8 সেকেন্ডের বেলায় বাজবে, 12 সেকেন্ডে বাজবে, তারপর 16 সেকেন্ডে বাজবে, 20 সেকেন্ডে বাজবে, 24 সেকেন্ডে বাজবে, এভাবে সে বাজতে বাজতে চলে যাবে, হ্যাঁ কি না? আর এই যে দ্বিতীয় যে ঘন্টাটা, এটা তো 8 সেকেন্ড অন্তর অন্তর বাজে। তাহলে 8 সেকেন্ড যেহেতু অন্তর অন্তর বাজে, তাহলে সে 8 সেকেন্ডে বাজবে, 16 সেকেন্ডে গিয়ে আবার বাজবে। চলুন, তাহলে এই 8 সেকেন্ডে বাজবে, আবার 16 সেকেন্ডে বাজবে, আবার 24 সেকেন্ডে বাজবে, আবার 32 সেকেন্ডে বাজবে, এভাবে এ বাজতে থাকবে। আর তৃতীয় যে ঘন্টাটা, এ 12 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তাহলে 12 সেকেন্ডে বাজবে, 24 সেকেন্ডে বাজবে, সে 36 সেকেন্ডে বাজবে, এভাবে বাজতে বাজতে চলে যাবে। এবার 3জন গিয়ে আবার কখন আবার একসঙ্গে বাজবে দেখুন তো, এই যে 24 সেকেন্ডে গিয়ে আবার একসঙ্গে গিয়ে 3জনেই ঢং করে বাজবে। তাহলে এখানে আমি জিনিসটা করলাম কি, জিনিসটা করলাম হচ্ছে এই যে 4, 8 আর 12 এর এলসিএম করলাম। 4, 8 আর 12 এলসিএম করলাম। এর এলসিএম কত? এর এলসিএম হচ্ছে 24। তাহলে এখানেও কিছু নেই তো, এলসিএম লাগিয়ে দিন। তাহলে কত কত রয়েছে? 9 রয়েছে, 6 রয়েছে, 4 রয়েছে, 10 রয়েছে, 8 রয়েছে। চলুন 2 দিয়ে দিন। 9, 3, 2, 5, 4, আবার 2 দিয়ে দিন। 9, 3,
1 5 2। এবার 3 দিয়ে দিন, 3 তিরিক্ষা 9, 3 একে 3, 1 5 2, তাই তো? আর তো কিছু থাকলো না। এবার এখানে দেখুন এগুলোকে সবগুলোকে ধরে আবার গুণ লাগালেই আমরা এলসিএম পেয়ে যাই। এবার এখানে 5 আর 2 পেয়ে গেছেন, মানে এগুলোকে সাইডে ছেড়ে দিন, মানে 5 দুগুণে কত হচ্ছে 10, তার মানে এটাকে নিয়ে আর অত ভেবে লাভ নেই, বাকিগুলোকে ধরে গুণ করুন। তাহলে 3 তিরিক্ষা 9 আর এখানে হচ্ছে 4, মানে 4 9 36, তাহলে কত হলো 4 9 36, আর এই যে 5 দুগুণে 10-এর জন্য একটা শূন্য পাবো, মানে 360। এদের এলসিএম কত হলো? এদের এলসিএম হলো 360। মানে এখানে যে 5টা ঘন্টা ছিল, 9 সেকেন্ড অন্তর, 6 সেকেন্ড অন্তর, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড অন্তর অন্তর তারা বাজছিল, তারা প্রথম কত সেকেন্ডে গিয়ে সবাই আবার একসঙ্গে বাজবে? এই 360 সেকেন্ডে গিয়ে সবাই আবার একসাথে বাজবে। 360 সেকেন্ডে গিয়ে সবাই আবার একসাথে বাজবে। এখন প্রশ্ন বলছে যে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে। তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? আপনারা প্রত্যেকেই জানেন 3600 সেকেন্ড, তাই তো? তাহলে এই যে 360 সেকেন্ডে একবার বাজে, তাহলে 360 সেকেন্ডে যদি একবার বাজে, তাহলে 3600 সেকেন্ডে কতবার বাজবে? তাহলে 3600 সেকেন্ডে বাজবে হচ্ছে 10 বার বাজবে, তাই না? 3600 সেকেন্ডে কতবার বাজবে? 3600 সেকেন্ডে বাজবে হচ্ছে 10 বার বাজবে। আশা করি ক্লিয়ার এইটুকু। এবার এখানে অপশানে দেখুন যে অপশানে 10 বার তো নাই, ঝামেলা। 10 বার আছে কি? 10 বার তো নেই। কেন 10 বার নেই? তার কারণ এই লাইনটা পড়ুন, যে প্রথম একসাথে বাজার পর থেকে বলেছে, মানে এখানে প্রথমটাকেও তারা ধরতে বলছে, তাহলে ওখানে 10 বার আর ওই প্রথমটাকে ধরে নেব, তাহলে টোটাল কতবার? টোটাল হচ্ছে 11 বার। তাহলে টোটাল কতবার বাজবে? টোটাল 11 বার। ভীষণই মানে গুরুত্বপূর্ণ টাইপ। সম্প্রতি ক্লার্কশিপ এক্সাম, পিএসসি, মিসলেনিয়াস এক্সাম, সমস্ত এক্সামেই এই যে টাইপটা, এই টাইপ থেকে প্রশ্ন থাকে। আশা করি ক্লিয়ার প্রত্যেকের। চলুন নেক্সট অঙ্ক। তার আগে একটু কথা বলে দিই যে আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ, এটা আমাদের 10ই জুন থেকে স্টার্ট হচ্ছে। তো যারা ইচ্ছুক অবশ্যই এই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন। নাম্বার কই আছে? এই যে নাম্বার এখানে রয়েছে, 928 20 261, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও আমাদের আপার প্রাইমারির ব্যাচ চলছে, যারা আপার প্রাইমারির জন্য এলিজেবল, তো তারা আপার প্রাইমারিতে অ্যাডমিশান নিতে পারেন। চলুন নেক্সট প্রশ্নে আমরা যাব। 4 নাম্বার আমাদের প্রশ্ন বলছে যে একটি অংশীদারি ব্যবসায়ী 1200 টাকা 5 মাসের জন্য, এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত? এই হচ্ছে লাভের অনুপাত। লাভের অনুপাত এখানে চাইছে। তাহলে লাভের অনুপাত চাইলে আমাদেরকে কি করতে হয়? লাভের অনুপাত কার উপর ডিপেন্ড করে? আমি এর আগে দেখবেন যারা আমার ক্লাস করেছেন, আমি একটা ক্লাস করিয়েছি অংশীদারি কারবার থেকে। তো যে রাজ্যের যত এক্সাম রয়েছে, যেখান থেকে যা প্রশ্ন আসে সব দেখবেন ওর মধ্যেই থাকে। তো আমাদের এই অংশীদারি যে কারবার, সেই অংশীদারি কারবারে সবার প্রথম আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে লাভের অনুপাত বের করো। এবার এই লাভের অনুপাত বের করতে গেলে আমাকে কি করতে হবে? কি জানতে হবে? আমাকে জানতে হবে হচ্ছে সময় জানতে হবে, একটা সময় জানতে হবে, আর হচ্ছে মূলধন জানতে হবে। সময় আর মূলধন। আমি যদি সময় জানি আর যদি মূলধন জানি, তাহলে আমি লাভের অনুপাত বের করে ফেলতে পারবো। এখানে দুজন ব্যক্তি আছে আর অংশীদারি ব্যবসায়ী কমপক্ষে 2 জন লাগে। তো এ আছে, এ কত টাকা দিয়েছে? এ কত টাকা দিয়েছে? এ দিয়েছে 1200 টাকা, মানে 1200 টাকা তার মূলধন। আর কত সময় তার খেটেছে? 5 মাস খেটেছে। আর একজন বি রয়েছে, বি কত টাকা দিয়েছে? 750 টাকা দিয়েছে। 750 টাকা দিয়েছে। কত মাস খেটেছে? মাত্র 4 মাস খেটেছে। এখান থেকেই তো আমি লাভের অনুপাত পেয়ে যাব। ক্লিয়ার না? এখান থেকে আমি লাভের অনুপাত পেয়ে যাব। চলুন ক্যালকুলেশন লাগান। এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 5 15 75, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে? আচ্ছা 15 দিয়েই কেটে দিন। 15 দিয়ে যদি আমি ডিরেক্টলি কেটে দিই, তাহলে হচ্ছে কত? 8 15 120। এটাকে 4 দিয়ে কেটে দিন, 4 দুগুণে 8, মানে এদিকে 2 পড়ে থাকলো, এদিকে কিছু নেই, মানে হচ্ছে 1। এটাই তো হচ্ছে তাদের লাভের অনুপাত, 2:1। এটা হচ্ছে তাদের লাভের অনুপাত। এবার এখানে লাভের অনুপাতই চেয়েছে, তাহলে আনসার কি করবেন? আনসার করবেন হচ্ছে 2:1। এবার এখানে যদি চাইতো যে এ কয় টাকা লাভ পাবে বা বি কয় টাকা লাভ পাবে, তখন কি করতেন? তাহলে মোট অনুপাত কত? মোট অনুপাত হচ্ছে 3। এই 3 অনুপাতের মানই বলে দিয়েছিল এই 450 টাকা।
450 টাকা। তাহলে 3 অনুপাতের মান যদি 450 হয় তাহলে 1 অনুপাতের মান কত? 150 টাকা। 1 অনুপাতের মান 150 টাকা। তাহলে এ ক টাকা পেত? এর যে অনুপাত সেটা হচ্ছে 2, তাহলে 2 × 150 মানে এ পেত হচ্ছে 300 টাকা। আর বি ক টাকা পেত? বি পেত হচ্ছে 150 টাকা। এ হচ্ছে ব্যাপার। তাহলে এ ক টাকা পেত বা বি ক টাকা পেত এগুলো জিজ্ঞাসা করেনি, আমাদের জিজ্ঞাসা করেছে তাদের লাভের অনুপাত। লাভের অনুপাত আমরা পেয়ে গেছি। এ নিয়ে আরও থিওরি রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে, এগুলো সব আসবে পরবর্তীতে। চলুন নেক্সট অঙ্কে আমরা যাব। 5 নম্বর অঙ্ক আমাদের বলছে যে 1.7, 0.51 এবং 0.153 এই সংখ্যাগুলোর গসাগু বের করতে বলছে। তাহলে দেখুন কিছু আছে অঙ্কের মধ্যে, অঙ্ক একদমই জল ভাত আর কি। 2016-তে এক্সাম হয়েছে, 17-তে, স্বাভাবিকভাবেই লেভেল তো সেরকমই থাকবে আর কি। তবে অঙ্কের লেভেল যদি দেখেন আর কি, অঙ্কের লেভেল, অঙ্ক কঠিন জিজ্ঞাসা করা হয় না, হয়তো একটু ক্যালকুলেটিভ জিজ্ঞাসা করতে পারে, অঙ্ক মোটামুটি ওগুলো মানে ওই রকমই থাকে। এবার তারপরেও যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ওই সময়ের মধ্যে আপনি অঙ্ক করে আসতে পারবেন না। এই যে অঙ্কগুলোই ছিল, এই যে এখানে 15টা অঙ্ক ছিল, এই 15টা অঙ্ক যদি এখন আপনাকে করতে দেওয়া হয় এবং 15 মিনিট সময় যদি দেওয়া হয়, যে 15 মিনিট সময় দেওয়া হলো 15টা অঙ্ক আপনি করুন, পারবেন না যদি প্র্যাকটিস না থাকে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এর গসাগু বলছে, তাহলে 1.7কে আমরা এটা লিখতে পারি যে 17/10। 0.51টাকে আমরা এরকম লিখতে পারি যে 51/100। এখানে রয়েছে 0.153, এটাকে আমরা 153/1000, এগুলো প্রত্যেকেই জানেন, লিখতে পারি। এবার এটা দেখুন একটা ভগ্নাংশ। এবার এই ভগ্নাংশের গসাগু করতে গেলে এই উপরে যারা থাকবে তাদের গসাগু করে দিন, উপরে যারা থাকবে তাদের গসাগু করে দিন, আর নিচে যারা থাকবে তাদের লসাগু করে দিন, ব্যাস ক্লিয়ারলি হয়ে গেল। তাহলে দেখুন এই যে 17, 51 আর 153 এর গসাগু আমি করব। এবার এর গসাগু করতে গেলে কি আমি এই পাতিয়ে নিচে ওভাবে করব? ওরকম যদি করেন চাকরি আপনাকে আর করতে হবে না। দেখুন এটা 17-র মাল্টিপ্লে আছে 51, 3 17 51। আচ্ছা দেখুন তো পরে এটা কি 17-র মাল্টিপ্লে আছে 153? 17-র মাল্টিপ্লে আছে? হ্যাঁ একদম আছে, তাই না? 9 17 হচ্ছে 153, এটাও 17-র মাল্টিপ্লে আছে। তার মানে এদের যে এইচসিএফ সেটা অবভিয়াসলি 17। এটা হচ্ছে 17। তাহলে ওদের গসাগু আমি পেয়ে গেলাম, গসাগু হচ্ছে 17। আর এই যে 10, 1000, এই 100 আর 1000 এদের লসাগু কত? এবার লসাগু বের করতে গেলে সবার বড়টাকে টার্গেট করতে হয়। সবার বড়টা কে রয়েছে? 1000। এবার 1000-এর ফ্যাক্টরে 100 থাকে, অবশ্যই থাকে। 1000-এর ফ্যাক্টরে 10 থাকে, অবশ্যই থাকে। তার মানে এদের লসাগু হচ্ছে 1000। তাহলে 17/1000 এটাকে যদি আমি লিখি, 3টে শূন্য আছে, 3টে ঘর আগে দশমিক বসিয়ে দিন, মানে 0.017। এটা হচ্ছে এর আনসার করবেন অপশান নাম্বার সি, 0.017। চলুন আশা করি ক্লিয়ার। নেক্সট অঙ্কে আমরা যাব। চলুন আবারও সেই সময় কার্য থেকে অঙ্ক দিয়েছে যে 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত আরও কতজন লোক লাগবে? তাহলে আমরা সেই ওই সূত্রে জানি যে M1 D1 T1 E1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 E2 বাই W2। এবার এদের মধ্যে যে নেই তাকে ধরে বাদ দিয়ে দাও, বাকিগুলো ধরে বসিয়ে দাও, কোনো সমস্যা নেই। তাহলে এখানে 14 জন লোক বলছে, তাহলে এখানে ম্যানের ঘরে 14 লিখে দাও, 14 লিখলে হয়ে গেল। 12 দিনে বলছে, তাহলে কত দিন? 12 দিন। একটি টিউবওয়েল বসাতে পারে, মানে এখানে কাজের কোনো বর্ণনা দেওয়া নেই, তার মানে কাজ আমার লাগবে না। তাহলে 14 × 12, তাহলে 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয়, তাহলে টিউবওয়েলটি মানে ম্যানের ঘরে যদি আমি 8 জন, মানে 8 জনে যদি বসাতে হয় তবে অতিরিক্ত আরও কতজন লোক লাগবে? তাহলে 8 জন যদি আমি রাখি তাহলে আমার x জন লোক লাগবে। তাহলে চলুন এবার এখান থেকে ক্যালকুলেশন যদি করি, 4 দিয়ে কাটলে এটা কত হবে? 2 হবে। এটাকে 4 দিয়ে কাটলে কত হবে? 3 হবে। এটাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 7 হবে। তাহলে x ইকুয়াল টু 3 7 21। তাহলে আগে কতজন ছিল? আগে ছিল হচ্ছে 14 জন। আমি যদি 8 জনকে নিয়োগ করি তাহলে এখন আমার কতদিন লাগবে? এখন লাগবে হচ্ছে 21 জন। তাহলে অতিরিক্ত আমাকে কতজন লোক লাগাতে হবে? তাহলে আগে ছিল 14 জন, এখন 21 জন লাগবে, মানে এখন আমাকে এক্সট্রা 7 জনকে লাগাতে হবে এখানে।
আনসার করবেন অপশন বি। এখন আমাকে এক্সট্রা 7 জনকে নিয়ে আসতে হবে। একদম সঙ্গীতা ম্যাডাম আনসার করছেন অপশন বি, অপর্ণা ম্যাডাম আনসার করছেন। চলুন, আপনাদের ফর্ম 14 তারিখ 14ই জুন চলে আসবে। আমাদের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান অনুযায়ী গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি 9, 10, 11, 12 যেখানে যা রয়েছে 14ই জুন চলে আসবে, কোনো সমস্যা নেই। সেখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, গ্রুপ সি যারা দেবেন আর কি, সেক্ষেত্রে কম্পিউটারটা লাগলেও লাগতে পারে, কেননা কম্পিউটারের জন্য 75 মার্কস বরাদ্দ রয়েছে। তো 2 পয়সা দিয়ে একটু কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা একটু করে নিতে পারেন, যাদের আছে ভালো কথা, না থাকলেও ভালো কথা, কোনো সমস্যা নেই। এর আগেও হয়েছে, এখনও হবে। এর আগে তো আমারই পরিচিত মানে কয়েকজন দাদা আর কি, ওরা তো মাসখানেকের মধ্যেই কম্পিউটার সার্টিফিকেট পেয়ে গেছে আর কি। কম্পিউটার সার্টিফিকেটটা দরকার। এবার টাইপিং টেস্ট ওটা আপনাকে নিজের থেকে করতে হবে, তার জন্য আপনি যদি মোটামুটি 1 মাস যদি টাইপিং প্র্যাকটিস করেন ও হয়ে যাবে। চলুন, আগে এক্সাম তো উদ্ধার হোক, তারপরে তো ওগুলো তো পরে আসে। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। এই যে সাকসেসিভের অঙ্ক, একটি দ্রব্যের উপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড় কত? চলুন এই বিষয়টা একটু বলি। আপনাদের এখানে দেখে হয়তো মনে হতে পারে যে একটি দ্রব্যের ওপর পরপর 10%, 20%, 30% ছাড় দিয়েছে, তাহলে 10 আর 20 30, 30 আর 30 হচ্ছে 60। অনেকেরই মনে হতে পারে যে স্যার 60% ছাড় দিয়েছে, কিন্তু 60% ছাড় দেয়নি। আমি বিষয়টিকে একটু ভেঙে বলি। যেমন মনে করুন, আমার একটা শাড়ির দোকান আছে, আমার একটা বিজনেস শুরু করেছি, একটা শাড়ির দোকান আছে। সেই শাড়িতে মনে করুন কোনো একটা শাড়ির ওপরে এমআরপি লেখা আছে আর কি, এমআরপি লেখা আছে মনে করুন 100 টাকা। এমআরপি মানে হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, মানে এর বেশি আমি নিতে পারবো না। এবারে এখন যেহেতু 100 টাকায় শাড়ি পাওয়া যাবে না, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখলাম সেই শাড়ির ওপর লেখা রয়েছে 100 টাকা। কয় টাকা লেখা রয়েছে? 100 টাকা লেখা রয়েছে। এবার আপনি আমার দোকানে এসেছেন, দোকানে এসে বলছেন স্যার এরকম ব্যাপার, আমার তো একটা শাড়ি লাগবে। তাহলে স্যার আপনার দোকানে এসেছি, ছাড় তো দেওয়া লাগে আর কি, হ্যাঁ না? আমি বললাম হ্যাঁ সেটা তো অবশ্যই, ছাড় তো অবশ্যই দিতেই হয়। তো আমি বললাম ঠিক আছে, তাহলে যান আপনাকে 10% ছাড় দিয়ে দিলাম। তাহলে আমি যদি 100 টাকার উপর 10% ছাড় দিই, তাহলে আমি কত টাকায় বিক্রি করছি? আমি 90 টাকায় বিক্রি করছি, মানে 100 এর 10% হচ্ছে 10 টাকায়, মানে আমি 10 টাকা কমে বিক্রি করছি, 90 টাকায় বিক্রি করছি। তাই আমি বললাম যে যান, তাহলে আমি 10% ছাড় দিয়ে দিলাম, 90 টাকায় আপনি শাড়িটা নিয়ে যান। এখন আপনি বলছেন যে স্যার আমি একদিন এইভাবে দোকানে এসেছি বলে আমার সঙ্গে এরকম করবেন, আর একটু ছাড় করা যায় না? আমি তো ভাবছি আর কি, ঠিক আছে আর একটু ছাড় লাগে। আমি বললাম ঠিক আছে যান, আবার আপনাকে 10% ছাড় দিয়ে দিলাম, আবার আপনাকে 10% ছাড় দিলাম। এবার এই যে ছাড়টা দিলাম আমি কার ওপর দিলাম? এই 90-এর ওপর থেকে দিলাম। তাহলে 90-এর 10% কত? 9 টাকা। তাহলে এবার আমি যে ছাড়টা দিয়েছি 9 টাকা ছাড় দিয়েছি, তাই না? তাহলে আমি কয় টাকায় বিক্রি করছি? আমি বিক্রি করছি 81 টাকায় বিক্রি করছি। আমি দ্রব্যটা কত টাকায় বিক্রি করছি? 81 টাকায় বিক্রি করছি। তাহলে আমি যদি ছাড় যদি দেখি, আমি প্রথমে 10% ছাড় দিয়েছি, আবার 10% ছাড় দিয়েছি। ছাড় কত পার্সেন্ট দিয়েছি? 20% ছাড় দিয়েছি। আপনার হয়তো মনে হতে পারে যে স্যার 20% ছাড় দিয়েছে, কিন্তু সমতুল্য ছাড়ের যদি কথা বলি, আমি সমতুল্য ছাড়ের যদি কথা বলি, 100 টাকার মালটা আমি 81 টাকায় বিক্রি করেছি, মানে আমি অ্যাকচুয়ালি 19% ছাড় দিয়েছি, তাই না? আমি কতটুকু ছাড় দিয়েছি? আমি ছাড় দিয়েছি 19%। এটা হচ্ছে সাকসেসিভ। এর ফর্দ রয়েছে জটিল সুদে, এর আগে আপনাদের ফর্দ দেওয়া হয়েছিল, ওই ফর্দের মধ্যে সব চলে আসে, কোনো ভয় নেই। জটিল সুদ অনেকের আবার কঠিন কঠিন লাগে, কিন্তু সবচেয়ে সহজ চ্যাপ্টার তো ওইটাই। অ্যারিথমেটিকের কোনো চ্যাপ্টারই কঠিন নেই। কঠিন বলতে একটা চ্যাপ্টারই আপনাদের কঠিন, সেটা হচ্ছে ওই জটিল সুদ বলছে লস প্রফিটটা, কেননা ওখানে প্রচুর টাইপস হয়ে থাকে, এটা নিয়ে ছেলেপিলের মধ্যে একটু সমস্যা হয়, বাকি তো কোনো নেই আর কি। আমি আমার অফলাইনের ছেলেপিলেদেরও বলি আর কি, কোনো সমস্যা নেই। চলো, যে একটি দ্রব্যের ওপর পরপর 10%, 20% দিয়েছে, তাহলে প্রথমে 10% দিয়েছে, তারপর 20% দিয়েছে, এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবেন? দেখুন, প্রথমে 10% মানে -10, তারপর আবার 20% মানে -20। এবার সব তিনটাকে একসঙ্গে নিতে যাবেন না, তাহলে আবার যাবে। তাহলে 10%, 20%, তাহলে -10, -20, মাইনাসে মাইনাস হয় হচ্ছে +10 × 20, এটাকে ধরে পাশে লিখে দিন বাই 100।
এই 0 0 কাটুন, এই 0 0 কাটুন, তাহলে -10 আর -20 কত হচ্ছে? -30। মাইনাস কত হচ্ছে? 30। মানে আপনি 10 টাকা ধার করেছেন, 10 টাকা ধার করার পর আবার মনে করুন আপনি 2 প্যাকেট বিড়ি এনেছেন, 20 টাকা আবার ধার করেছেন, মানে 30 টাকা ধার হয়ে গেছে। দিয়ে গিয়ে আপনি 2 টাকা শোধ করে এলেন, এখানে তো 2 থাকছে, 2 টাকা শোধ করে আসলেন, তার মানে এখনও আপনার 28 টাকা ধার থেকে যাচ্ছে, -28। তাহলে দুটোকে ক্যালকুলেশন করার পর আপনি 28 পেলেন। এবার এই 30 টাকা ধরে ক্যালকুলেশন করুন, মানে আবার 30% ছাড়, তার মানে মাইনাস আবার 30, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 28 × 30/100। এই 0 0 কাটুন, দেখুন আবার কিন্তু কাটা যাবে, এটাকে যদি 2 দিয়ে কাটি 5 হবে, এটাকে 2 দিয়ে কাটলে 14 হবে, কিন্তু আমি কাটবো না। কেন কাটবো না? 10 আছে না নিচে, তাহলে 28 × 3 মানে হচ্ছে 8.4, 84, 28 × 3 মানে হচ্ছে 84, 84/10 মানেই হচ্ছে 8.4। তাহলে -28 আর -30 মানে হচ্ছে কত? -58, আর এখানে প্লাস হচ্ছে 8.4। ক্যালকুলেশন এটাকে করে নিন, দেখুন কত হবে? 49.6% ছাড়। আনসার করবেন হচ্ছে অপশন নাম্বার বি, 49.6% ছাড়। এটাকেও আপনারা ওই নিয়মেই করতে পারেন। দেখুন প্রথমে 10% ছাড় মানে -10, আবার 10% ছাড় মানে -10, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে 10 × 10/100, মানে এই দুটোকেই লিখে দিলাম। এই 0 0 কাটুন, এই 0 0 কাটুন, দেখুন -10 মানে হচ্ছে -20, প্লাস এখানে তো 1 রয়েছে 1, তাহলে -20 আর 1, তাহলে কত হচ্ছে? -19% ছাড়। এখানে আনসার করবেন অপশন নাম্বার বি, 49.6%। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, উত্তর আপনারা জানিয়েছেন অনেকেই অপশন নাম্বার বি। 8 নম্বর অঙ্ক হচ্ছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম, ধার্য মূল্যের থেকে 25% কম, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত হবে? চলুন একটু আনসার করুন। দেখুন একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 620 টাকা এবং এটি ধার্য মূল্যের থেকে 25% কম, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত হবে? দেখুন এখানে আমাকে এই শতকরা লাভটা চেয়েছে, আমাকে কত লাভ হবে এটা কিন্তু চাইনি যে কয় টাকা লাভ হয়েছে আমার। এটা যদি চাইতো তাহলে আমাকে ওই 620 টাকায় টানতে হতো যে কয় টাকা লাভ হয়েছে। আমাকে বলেছে যে কত শতাংশ লাভ হয়েছে, তার মানে এখানে আমি এই 620 টাকা ধরবই না, এখানে এই জিনিসগুলোই বুঝতে হবে। 620 যদি এখন ধরতে যাই মোটামুটি 2.5 মিনিট সময় লাগবে অঙ্কটা করতে গিয়ে। তাহলে আমি কেন ধরবো? পরের লাইনটা মনে করুন, এই লাইন নেই, বলছে যে একটা দ্রব্য ধার্য মূল্যের থেকে 25% কম, ধার্য মূল্যের থেকে 25% কম, তাহলে ধার্য মূল্য মানে যেটাকে আমরা এমআরপি বলি, ধার্য মূল্য মানে যেটাকে আমরা এমআরপি বলছি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তো এখানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস ধরে নিন আপনি 100 টাকা। এবার সেই দ্রব্যটা হচ্ছে এই ধার্য মূল্যের থেকে 15% কম, মানে কত? 15 না কত বলেছে? 25% কম। তাহলে 25% কম মানে কত? 25% কম মানে হচ্ছে 75 টাকা। তাহলে এই 75 টাকাটা কি? 75 টাকাটা হচ্ছে সিপি। এখন বলছে দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি হয়, তাহলে আমি ছাড়ে বিক্রি করব 15%, তাহলে আমার শতকরা কত লাভ হবে? তাহলে আমি যদি 15% ছাড়টা দিই, ছাড়টা কার ওপর দেব অবশ্যই এই আমার যেটা লেখা রয়েছে, স্টিকার যেটা মারা আছে তার উপরই তো দেবো। আমার কেনা দামের উপর কি আমি ছাড় দেবো? কেনা দামের উপর ছাড় দিলে আমার ব্যবসাও চলবে না, আর ঘরে বউ বাচ্চা কেউ থাকবে না, সব কেটে উঠবে। তো তার জন্য এই যে আমার এই ধার্য মূল্য রয়েছে, সেই ধার্য মূল্যের উপর 15% ছাড় দেবো। তাহলে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিলে কত হবে? 85 টাকা। এই 85তে আমি বিক্রি করব, তাহলে আমার শতকরা লাভ কত হবে? তাহলে আমার সিপি ছিল 75, আমি বিক্রি করছি 85তে, তাহলে 75তে আমার লাভ কত হচ্ছে? 75তে লাভ হচ্ছে আমার 10 টাকা, তাহলে 100তে লাভ আমার কত হবে? চলুন এটাকে 25 দিয়ে কাটলে 4 হবে, এটাকে 25 দিয়ে কাটলে 3 হবে, মানে 40/3। 40/3 মানেই হচ্ছে 3 × 39, 3 × 39,
3 তেরং, হ্যাঁ 3 তেরং 39, হ্যাঁ 3 তেরং তো হচ্ছে, তাহলে 40/3, তাহলে 40/3 মানে কি, 40/3 মানে হচ্ছে 3 দিয়ে কাটলে 3 তেরং 39 1, মানে 13/1/3, একদম 13/1/3% আমার লাভ হবে, 13/1/3% লাভ। চলুন, আশা করি বোঝা গেছে। আনসার করবেন অপশন নাম্বার বি। এখানে আর একটু ফর্দ আমি এখানে লিখে দিই। হ্যাঁ, যারা ম্যাথ রেগুলার প্র্যাকটিস করেন বা প্র্যাকটিস হয়ে ওঠে না, তো তাদের জন্য বলি এই ফর্দগুলোকে একটু জেনে রাখবেন। সেটা হচ্ছে ওই 1 থেকে 32 পর্যন্ত যে বর্গ রয়েছে সেই বর্গ একদম মুখস্থ রাখবেন। 1 থেকে 15 পর্যন্ত যে স্কোয়ার এই কিউব রয়েছে মানে ঘন রয়েছে মুখস্থ। আর 1 থেকে 20 ঘর পর্যন্ত নামতা। আর 1 থেকে 11 পর্যন্ত ডিভিজিবিলিটি রুলস, ডিভিজিবিলিটি রুল, এই কয়েকটা জিনিস একদম মুখস্থ রাখুন। দেখুন অঙ্কের যে ক্যালকুলেশন অটোমেটিক্যালি বেড়ে যাবে। কেননা আপনাকে অঙ্ক পারলেই হবে না, অঙ্ক আপনাকে তাড়াতাড়ি পারতে হবে। মেন ফান্ডা হচ্ছে এটাই। চলুন, আচ্ছা এখানে দাগ রয়েছে, এই উপরটায় দাগ রয়েছে, এই দুটোতে কি বলছে যে 0.84181 এই আবৃত দশমিকটিকে সবচেয়ে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করতে বলছে। সবচেয়ে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করতে বলছে। পরিণত করার পর লব ও হরের পার্থক্য বের করতে বলছে। লব ও হরের পার্থক্য। তাহলে এটাকে আমি যদি এই দশমিকের যে আবৃত ভগ্নাংশটা রয়েছে এটাকে যদি আমি এই ভগ্নাংশে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যে 0.84181 এই দুটোর মাথায় হচ্ছে পৌনঃপুনিক, তাই তো। তাহলে আমরা কি করব, এটাকে যা আছে পুরোটা সব লিখে দিন। 4841881 পুরোটাকে লিখে দিলাম। লিখে দেওয়ার পর দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক মানে দুটো নয়। আর কয়টা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, 3টা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, মানে 3টা শূন্য। আর এই যে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই সেইটা এই মূল সংখ্যা থেকে বাদ, মানে 841 এখান থেকে বাদ। তাহলে কত হচ্ছে এখানে, তাহলে 8418 থেকে আপনি 841কে বাদ দিয়ে দিন। তাহলে 04338, তাহলে 83340/9999 এই 99000 এটা আসছে। এবার এটাকে একদম ছোট করে এদের হর এবং লবের পার্থক্য চাইছে। তাহলে এই 0 আর এই 0 কাটুন। চলুন এবার কি দিয়ে কাটবো, আমি একটু ডিভিজিবিলিটি রুলস লাগান। দেখুন 8 আর 4 কত 12, 12 আর 3 কত 15, 15 আর 3 কত 18, 18কে 9 দিয়ে যাই, একদমই যাই। তার মানে উপরের সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটা তো 9 দ্বারা বিভাজ্য আমি দেখতেই পাচ্ছি। তাহলে এটাকে যদি আমি 9 দিয়ে কাটি, তাহলে 9 11 99 এটা হচ্ছে। একই রকমভাবে এটাকেও যদি আমি 9 দিয়ে কাটি, তাহলে 9 9 81, 9 9 81, 2 3 23, মানে 9 দুগুণে 18। তারপর হচ্ছে এখানে 5 4 54, মানে 6 9 54। তাহলে 926/1100। আবারও কাটা যায় এটাকে। চলুন এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, তাহলে এটা কত হচ্ছে 1100, এর অর্ধেক হচ্ছে 550, 1100-র অর্ধেক 550, আর 926-এর অর্ধেক কত 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তাই তো। আর কাটা কি যাচ্ছে, 463, আর এখানে রয়েছে আপনার 550, না আর কাটা যাচ্ছে না। তাহলে এটার হর আর লবের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 550 থেকে 463 বাদ দিন, 550 থেকে 463 বাদ দিয়ে দিন। তাহলে 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে 7, 15 থেকে আপনার 7 বাদ দিলে হচ্ছে 8, মানে হচ্ছে 87। আনসার করবেন অপশন নাম্বার বি। ক্লিয়ার? হ্যাঁ, বি আনসার করেছেন, সঙ্গীতা ম্যাডাম করেছেন, দিশা ম্যাডাম করেছেন, স্মিতা ম্যাডামও করেছেন। চলুন নেক্সট 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি বলছে, যে 3টে ভগ্নাংশের যোগফল, 3টে ভগ্নাংশের যোগফল কত, 3টে ভগ্নাংশের যোগফল বলছে 2 পূর্ণ 11 24, 2 পূর্ণ 11 24
এটা হচ্ছে তিনটে ভগ্নাংশের যোগফল। যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত, যদি বড় এবং ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, তবে ভগ্নাংশ তিনটে হবে কোনটি, মানে সেই তিনটে ভগ্নাংশ কোনগুলি। এই অঙ্কটা আমিও দেখলাম আর কি, ঠিক আছে, দেখার পর মানে কিছু করাই লাগছে না আর কি, ঠিক আছে, একটা ছোট্ট ট্রিক রয়েছে, ওখান থেকেই বেরিয়ে যাওয়া যাবে। প্রথমে কি বলেছে যে তিনটে ভগ্নাংশের যোগফল 2×11=24, 2×11=24, মানে তিনটে ভগ্নাংশকে যোগ করলে আপনি 2×11=24 পাবেন। তাহলে প্রথম লাইনটা দিয়ে একটু দেখি যে কি হতে পারে না হতে পারে। তাহলে এটা কত, 7/8, এটা হচ্ছে 7/8, 3/10, এটা হচ্ছে 7/9। এই ভগ্নাংশটাকে যোগ করে আমি কি 2×11=24 পাবো? দেখি তো একটু হিসাব করে। তাহলে এই ভগ্নাংশে যোগ করতে গেলে আপনাকে সবার প্রথমে এলসিএম করতে হয়। এখানে দেখুন এলসিএম অনেক বড় হয়ে যাবে, এটার যদি এলসিএম করতে যান 8, 10, 9, এর এলসিএম অনেকটা বড়, মানে এখানে 2×11=24 আসছে না এখানে। চলুন তাহলে দেখি পরেরটা দেখি। এখানে 9 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 5 রয়েছে। তাহলে 7/, আচ্ছা এই সাইডটাই করি, একটা হচ্ছে 7/9, 7/9, 2/3, আর একটা হচ্ছে 3/5। এর যদি এলসিএম করি, এর এলসিএম কত হবে? এর এলসিএম যদি দেখি 9, 3, 5, 3 দিয়ে যদি দিই তাহলে 3 × 9, 3 × 3, 5, 3 × 5 = 15, 3 × 15 = 45 হচ্ছে এর এলসিএম। এলসিএম কত হচ্ছে? 45। 45কে 9 দিয়ে ভাগ করলে 5, 5-এর সঙ্গে 35 যদি আপনি যোগ করেন, এই 5-এর সঙ্গে 7 যদি গুণ করেন তাহলে 5 × 7 = 35, যোগ 15, 15 × 2 = 30, যোগ 5 × 15 এই 5 × 9 = 45, মানে 3 × 9 = 27। এ দেখুন অনেক হয়ে যাচ্ছে আর কি। আর এখানে 24 আপনাকে আনতে হবে, 2×11=24 রয়েছে, তাই না? এবার এখানে দেখুন এখানে 8 রয়েছে, এখানে 6 রয়েছে, আর এখানে 4 রয়েছে। তাহলে এটাকে দেখি তো আমরা। তাহলে 7/8, 5/6, আর হচ্ছে 3/4। এর এলসিএম দেখুন কত হচ্ছে, এর এলসিএম 24 হচ্ছে। 3 × 8 = 24, মানে হচ্ছে 3 × 7 = 21, 3 থাকছে, যোগ 4 × 6 = 24, 4 × 5 কত হচ্ছে 20, যোগ 4 × 6 = 24, 3 × 6 কত হচ্ছে 18। সবগুলোকে ধরে যদি আমি যোগ করি তাহলে কত হবে? 59/24, তাই না? 59/24। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 59 24 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 24 দুগুণে হচ্ছে 48, এটা হচ্ছে 11। তো এই যে চলে আসলো 2×11=24, তাই না? তাহলে আনসার অবশ্যই হচ্ছে আমাদের ডি, তাই না? তাহলে এই একটা প্রসেস ছিল যেটা আমি এই যে ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশটা দেখেই করতে পারছিলাম, বা এটা ছাড়াও আমরা এই অনুপাত যেটা রয়েছে 7:6, এই অনুপাতটাকে কাজে লাগিয়েও করতে পারতাম। চলুন আনসার করবেন অপশন ডি। কিছুই বলেনি, তিনটে ভগ্নাংশের যোগফল ওটা। তাহলে আমি এখানে দেখব যে কোন তিনটে ভগ্নাংশের যোগফল আমাদের এটা হচ্ছে। নেক্সট প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? এটা ওই পার্সেন্টেজেরই অঙ্ক, এবং এখানে একটা ফর্মুলা আপনাদের বলে দিচ্ছি। এই যে যখন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ যখনই এরকম বলবে যে দৈর্ঘ্য বাড়ছে প্রস্থ কমছে, দৈর্ঘ্য কমছে প্রস্থ বাড়ছে, ইত্যাদি ইত্যাদি যখন বলবে, তখন এই যে ক্ষেত্রফল, এই মানে যার চাইবে আর কি, তার সূত্রটা এখানে লিখে দেবেন, ক্ষেত্রফলের সূত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার এখানে কি বলছে যে দৈর্ঘ্য 15% বাড়ছে, মানে +15 হচ্ছে, আর প্রস্থ 15% কমছে, মানে -15 হচ্ছে। এবার এখানেও সেই সাকসেসিভ লাগিয়ে দিন। তাহলে +15, -15, প্লাসে আর মাইনাসে মাইনাস হয়, তার মানে -15 × 15/100, 5 দিয়ে কাটলে 3,
এটাকে 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 4, এটাকে 5 দিয়ে কাটলে 3, মানে 3 তিরিক্ষা 9, 9/4। হ্যাঁ চলুন 3 তিরিক্ষা 9/4, এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এটা 9/4, 4 দুগুণে হচ্ছে 8, 1 দশমিক, তার জন্য 0, 4 দুগুণে 8, 2 0, 4 5 20, মানে 2.25, 2.25। তাহলে এখানে দেখুন, এখানে হচ্ছে 15.15, এখানে +15, এখানে -15, মানে আলটিমেটলি এখানে 0 হয়ে যাচ্ছে, মানে 2.2% কি হচ্ছে, এখানে মাইনাস ছিল, মানে এটা হচ্ছে হ্রাস, 2.25 হ্রাস। এবার এখানে দেখুন, এখানে আবার 2.25 নেই, তাহলে কিভাবে আছে, এইভাবে আছে, 2.1/4 আছে। এই যে 2.1/4 হ্রাস। এখানেও সেই সাকসেসিভ লাগালাম, কিছুই করিনি, 11টা হচ্ছে অপশান ডি, সাকসেসিভ লাগিয়ে দিন। তাহলে 15% হ্রাস পাচ্ছে, এই 15% বাড়ছে +15, 15% কমছে -15, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এই দুটোকে ধরে উপরে লিখুন /100, ক্যালকুলেশন লাগান, হয়ে যাবে। এখানে +15 -15 আলটিমেটলি 0 হয়ে যাবে। 15 টাকা আপনার কাছে আছে, 15 টাকার আপনি গজা খেয়ে নিলেন, তার মানে 0 টাকা থাকবে, আর এই মাইনাসে যেটা পড়ে থাকবে সেটা আপনার হ্রাস, সেটা আপনার ধার। নেক্সট প্রশ্ন, আপনাদের এটা জিজ্ঞাসা করেছে টাইম এবং ট্রেন থেকে, যে একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ, এটা ব্রিজ হবে, ব্রিজ পার হতে সময় নেবে কত, এবং অপশানসগুলো দেখুন সব সেকেন্ডে দ্বারা রেখেছে। একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে। দেখুন এখানে একটা কথা আপনারা একটু ক্লিয়ারলি মাথায় রাখবেন, কোনো একটা ট্রেন যখন কোনো একটা সেতুকে অতিক্রম করবে, বা কোনো একটা ব্রিজকে অতিক্রম করবে, বা কোনো একটা টানেলকে অতিক্রম করবে, বা কোনো একটা ট্রেনকে যদি অতিক্রম করে, তাহলে সেই ট্রেনটি সে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেই সেতুটির দৈর্ঘ্য বা ট্রেনটির দৈর্ঘ্য উভয়ের দৈর্ঘ্যই অতিক্রম করবে। ক্লিয়ার? আর যদি কোনো একটা ব্যক্তিকে, কোনো পোস্টকে, কোনো পোলকে, কোনো গাছকে যদি অতিক্রম করে, তাহলে সে তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। ক্লিয়ারলি আমি যদি বলি, এটা মনে করুন একটা ট্রেন, এটা হচ্ছে একটা ট্রেন, আর এটা মনে করুন একটা সেতু আর কি। তো এই ট্রেনটা যখন এই সেতুটাকে যখন অতিক্রম করবে, এই ট্রেনটার দৈর্ঘ্য মনে করুন 100 মিটার, সেতুটার দৈর্ঘ্য মনে করুন 100 মিটার। তো এরা যখন একে অপরকে যখন অতিক্রম করবে, বা এই ট্রেনটা যখন এই সেতুটাকে যখন অতিক্রম করবে, তখন এই সেতুটার যে দৈর্ঘ্যটা রয়েছে এবং ট্রেনটার যে দৈর্ঘ্যটা রয়েছে, উভয় দৈর্ঘ্যই তাকে অতিক্রম করতে হবে। ক্লিয়ার? কিন্তু কোনো একটা ব্যক্তিকে, মনে করুন এখানে কোনো একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, শুধু যদি সেই ব্যক্তিকে অতিক্রম করে, তাহলে সে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। ক্লিয়ার? এবং এখানে আপনারা সূত্র জানেন যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাটে টাইম, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাটে টাইম। এই চ্যাপ্টারটাও খুব সহজ, যে একটি 70 মিটার লম্বা ট্রেন 75 কিমি পার ঘন্টা বেগে, তাহলে স্পিডের কাছে কত বলছে, স্পিড বলছে কতটুকু, 75 কিমি পার আওয়ার বলছে স্পিড, ইকুয়াল টু ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স অতিক্রম করেছে, 70 মিটার তার দৈর্ঘ্য, মানে ট্রেনটার দৈর্ঘ্য 70 মিটার, আর ব্রিজটা যদি দেখি 105 মিটার, তাহলে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, প্লাস ওই যে ব্রিজটার দৈর্ঘ্য, উভয়ের দৈর্ঘ্যই অতিক্রম করবে, উভয় অতিক্রম করতে তার সময় লাগবে হচ্ছে 1 সেকেন্ড, আর এটা হচ্ছে মিটার। ক্লিয়ার? এবার দেখুন, এদিকটা মিটার পার সেকেন্ডে রয়েছে, সমান চিহ্নের এদিকটা আবার কিলোমিটার পার আওয়ারে রয়েছে, দুদিকে দুই রকম একক হলে তো চলবে না, কিন্তু আমাকে কোথায় যেতে হবে, সেকেন্ডে যেতে হবে, তাহলে এই কিলোমিটার পার আওয়ারটাকে আমাকে মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে আমরা করি একটু, যে 75 কিলোমিটার পার আওয়ার, এটা বড় একক, এই বড় এককটাকে ছোট একক করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। এগুলো সব থিওরি ক্লাসে সব রয়েছে। ইকুয়াল টু 105 আর 17, এই 105 আর 70 হচ্ছে 175, এটা হচ্ছে এক্স। কাটাকাটি করলে চলুন 5 দিয়ে যদি কাটি, 3 × 5 = 15, 5 × 5 = 25, এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে 7, এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে 15, এটাকে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 3 × 5 = 15, এটাকে 3 দিয়ে কাটলে কত হচ্ছে 6। তাহলে কোনাকুনি গুণ লাগান,
তাহলে 5x ইকুয়াল টু 6 7 42, তাহলে 5x ইকুয়াল টু 42, তার মানে x ইকুয়াল টু কত হবে 42/5, মানে 5 8 40, 8 পূর্ণ 2/5 সেকেন্ড, 8 পূর্ণ 2/5 সেকেন্ড, মানে অপশান বি 8 পূর্ণ 2/5 সেকেন্ড। হ্যাঁ, প্রত্যেকে আনসার করেছেন অপশান বি। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 এবং 8 ভাগশেষ থাকবে। মানে এখানে একটা জিনিস আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন, যখনই আপনি 5 দিয়ে ভাগ করবেন 4 ভাগশেষ থেকে যাবে, 6 দিয়ে ভাগ করবেন 5 ভাগশেষ থেকে যাবে, 7 দিয়ে ভাগ করবেন 6 ভাগশেষ থেকে যাবে, 7 দিয়ে ভাগ করবেন 8 দিয়ে ভাগ করবেন 7 ভাগশেষ থেকে যাবে, 9 দিয়ে ভাগ করবেন 8 ভাগশেষ থেকে যাবে। মানে প্রত্যেক জায়গায় একের জন্য ভাগ মিলবে না, একের জন্য ভাগ মিলবে না, মানে একের ঘাটতি থাকবে। এবার এই প্রশ্নটা আপনাদের অপশন টেস্ট করে হয়ে যায়, খুবই সহজ মেথড, কিন্তু আমি যেহেতু প্রথম করাচ্ছি চলুন একটু ডিটেলসে শিখে নিই। এদের এলসিএম লাগান, 5 6 7 8 9, এদের এলসিএম কত দিয়ে দেব, চলুন 2 দিয়ে যদি দিই 5 থেকে গেল, এটা হচ্ছে 3 7 4 9, আর তো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যদি দিই তাহলে হচ্ছে 5 3 1 3 7 4 3 3 9, আর কি যাবে, আর যাচ্ছে না। তাহলে দেখুন এখানে আমি একটা 5 পেয়েছি, এখানে একটা 2 পেয়েছি, তার মানে এই দুটোকে আর নেব না, মানে এর জন্য আমি একটা শূন্য পাশে বসিয়ে দেব। তাহলে বাকিগুলোকে ধরে গুণ লাগান। এখানে দেখুন 4 7 28 আর 3 3 9, তাহলে 28 ইন্টু 9 কত হচ্ছে, 8 9 72, 2 হাতে থাকলো 7, 9 দুগুণে 18, 18 আর সাথে কত 25, 252, আর এই 5 আর 2 এর জন্য একটা শূন্য পেয়ে যাব, মানে এদের এলসিএম হচ্ছে 2 5 2 0, এটা। তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটাই, 2 5 2 0, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা, যাকে আপনি যদি 5 দিয়ে ভাগ করেন ভাগ সম্পূর্ণ মিলে যাবে, 6 দিয়ে ভাগ করলেও ভাগ সম্পূর্ণ মিলে যাবে, 7 দিয়ে ভাগ করলেও ভাগ সম্পূর্ণ মিলে যাবে, 8 দিয়ে ভাগ করলেও ভাগ মিলে যাবে, 9 দিয়ে ভাগ করলেও ভাগ মিলে যাবে, প্রপার ভাগ মিলে যাবে। কিন্তু ওরা যখন ভাগ মেলাতে চায়নি, সব জায়গায় একের ঘাটতি রয়েছে, তাই না? তাহলে এখানেও একের ঘাটতি আপনি করিয়ে দিন, তাহলে আনসার কত হবে 2 5 1 9, আনসার করবেন অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো, ঘড়িটির বিক্রয় মূল্য কত, ঘড়িটির বিক্রয় মূল্য কত? তাহলে হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করেছে, আমি ধরে নিলাম যে হরির যে সিপি মানে কেনা দামটা ছিল হচ্ছে 100 টাকা, সে 10% ক্ষতিতে বিক্রি করছে, 10% ক্ষতিতে বিক্রি করছে মানে কি, সে 90%-এ বিক্রি করছে, তো 90%-এ বিক্রি করছে, যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে তার 8% লাভ হতো, মানে 8% লাভ মানে কি, সে কততে বিক্রি করতো ঘড়িটা, 8% লাভ করতে চাইলে তাকে 108-এ বিক্রি করতে হতো, 108%-এ বিক্রি করতে হতো, তাই না? তাহলে সে 90%-এ বিক্রি করেছে, দিয়ে তারপরে সে ভাবছে, মানে 10% ক্ষতিতে সে বিক্রি করেছে, 90%-এ বিক্রি করছে, দিয়ে সে ভাবছে যে আমি যদি 54 টাকা বেশিতে যদি বিক্রি করতাম তাহলে আমার 8% লাভ হতো, তার মানে 108% আমি বিক্রি করতে পারতাম। তাহলে এই যে 90% আর এই যে 108%-এর মধ্যে ডিফারেন্স কত, 18%-এর ডিফারেন্স, এই 18%-এর মানই হচ্ছে ওই 54, তাহলে 18%-এর মান যদি 54 হয়, 1%-এর মান কত হবে 3, তাই না? এখন চেয়েছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, না কি চেয়েছে, চেয়েছে যে ঘড়িটির বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কোনটা ছিল, এটা ছিল, কেননা 10% ক্ষতিতে বিক্রি করেছে এই মূল্যে, তাহলে এখানে 90-এর মান জানতে চাইছে, তাহলে 90%-এর মান কত হবে, তাহলে 3 9 27, মানে হচ্ছে 270, আনসার করবেন অপশন ডি। চলুন এখানে ক্রয় মূল্য চাইনি, বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে বিক্রয় মূল্য, এর আনসার করবেন অপশন ডি। নেক্সট প্রশ্ন,
এটা আপনাদের সূচক এবং করণীয় থেকে দিয়েছে, একদম জলভাত প্রশ্ন, কিছুই নেই এর মধ্যে। এর চেয়ে হার্ড লেভেলের কত অঙ্ক আমরা প্র্যাকটিস করে এসেছি। চলুন, কি বলেছে, 4-এর পাওয়ার রয়েছে, 4-এর যে পাওয়ার এটাকে আমরা বেস বলি, এর উপরে যা থাকে সেটাকে আমরা পাওয়ার বলি। তাহলে 0.5 রয়েছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4×4 এর পাওয়ার 1/2, 0.5কে আমরা এভাবে লিখতে পারি, ইন্টু এখানে কত রয়েছে 0.5, মানে এখানে 1/2 এটাকে লিখতে পারি, এদের পাওয়ার রয়েছে 4, ইন্টু এখানে 2-এর পাওয়ার কত রয়েছে 4 রয়েছে। এবার এই জিনিসটাকে 4কে আমরা এভাবে লিখতে পারি না যে 2-এর পাওয়ার 2, এদের আবার পাওয়ারে রয়েছে 1/2, ইন্টু 1/2 এদের পাওয়ার রয়েছে 4, ইন্টু 2/4, তাই না? এবার দেখুন, কোনো অঙ্কে এই পাওয়ারের পাওয়ার যদি থাকে তাহলে সেটা গুণ হয়ে যায়, আর এখানে গুণ হয়ে কি হবে, কেটে যাবে দুটোই, তাহলে 2-এর পাওয়ারে জাস্ট 1 পড়ে থাকবে, ইন্টু এখানে 1-এর পাওয়ারে যদি আমি 4 বসাই, 1 তো 4 বার গুণ, মানে তার মান অবশ্যই 1ই থাকবে, তাহলে এখানে 2-এর পাওয়ারে 4, তাহলে 1-এর পাওয়ারে 4 বাই 2-এর পাওয়ারে 4, ইন্টু এখানেও 2-এর পাওয়ারে 4, এই 2-এর পাওয়ারে 4, এই 2-এর পাওয়ারে 4 কেটে যাবে, আর 1-এর পাওয়ারে যাই থাকুক ও তার মান একই হয়, তার মানে আনসার এখানে কি হবে, অবশ্যই 2 হবে, 2 ছাড়া অন্য কিচ্ছু হবে না। এই ছিল 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কের আনসার করবেন অপশন নাম্বার সি, 2। তো এই ছিল আপনাদের 15টা অঙ্ক। এই 15টা অঙ্কই আপনাদের জিজ্ঞাসা করা হয়েছে গ্রুপ সি এক্সাম 2017 সেই এক্সামে। 15টা অঙ্কের মধ্যে 15টা অঙ্কই সহজ ছিল, তবে খুব একটা সহজ বলা যাবে না, কেননা প্র্যাকটিস যদি এই অঙ্কগুলোই যদি না থাকে তাহলে দেখবেন ওই সময়ের মধ্যে আপনি করে আসতে পারবেন না। আর তার আগে আমরা দেখেছি যে কোন কোন এক্সাম থেকে এই কোন কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন এসেছিল, যে পার্সেন্টেজ থেকে 2টো এসছে, লস প্রফিট থেকে 2টো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 2টো, এলসিএম এইচসিএফ থেকে 3টে, তারপর ফ্র্যাকশান থেকে মানে ভগ্নাংশ থেকে 2টো, জিওমেট্রি থেকে 1টা, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 1টা, সার্চ এবং ইন্ডিসেস থেকে 1টা, পার্টনারশিপ থেকে হচ্ছে 1টা। এই হচ্ছে আপনাদের প্রশ্ন এসেছিল। এই চ্যাপ্টারগুলো তো আপনাকে করতে হবে, এবং সেই সঙ্গে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এসআই করতে হবে, মানে সিম্পল ইন্টারেস্ট করতে হবে, সিআই করতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট করতে হবে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এখানে দুটো গেল। আর একটা হচ্ছে ওই নাম্বার সিস্টেম, বা এখানে আমরা বলতে পারি ডিভিজিবিলিটি রুলস, নাম্বার সিস্টেম, ডিভিজিবিলিটি রুলস, এই একটা চ্যাপ্টার এখানে আপনাদের করতে হবে। এসআইসিআই, নাম্বার সিস্টেম, ডিভিজিবিলিটি রুলস, টাইম ডিস্টেন্স তো বলা হয়েছে। একটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, মানে নৌকা স্রোত যেটাকে আমরা বলছি, বোট অ্যান্ড স্ট্রিম, তাহলে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, নাম্বার সিস্টেম, ডিভিজিবিলিটি রুলস, বোট অ্যান্ড স্ট্রিম। তারপরে এদিকে স্কোয়ার, কিউব, লগারিদম, তারপর বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, এগুলো রয়েছে, সেগুলো পরবর্তীতে দেখবেন, কিন্তু এই চ্যাপ্টারগুলো একদম প্রপারলি সবাই প্রথমে রেডি করুন। সময় কার্য বলা হয়েছে। একটা রয়েছে পাইপ অ্যান্ড সিস্টার্ন, মানে হচ্ছে নল চৌবাচ্চা রয়েছে, নল চৌবাচ্চা আর এই যে টাইম অ্যান্ড ওয়ার্ক দুটো জিনিসই এক, আলাদা নয়। টাইম অ্যান্ড ওয়ার্ক যা করবেন ওই নল চৌবাচ্চা ওই একই জিনিস, মানে ওই একই, জাস্ট নামটা আলাদা। তো এগুলোকেই করুন। তো আজকের ক্লাসে জাস্ট এটুকু আপনারা ধারণা পেলেন যে অঙ্ক কেমন এসেছিল এবং আপনাদেরকে অঙ্ক কিভাবে প্র্যাকটিস করতে হবে, এবং অঙ্ক প্র্যাকটিস করলে গ্রুপ ডিতে 15 নাম্বার, গ্রুপ সিতে 15 নাম্বার, মানে হচ্ছে টোটাল 30 নাম্বার আপনার ওখানে হচ্ছে। তো অঙ্ককে ছাড়া যাবে না, অঙ্ককে যদি ছেড়ে দেন তাহলে অঙ্ক কিন্তু আপনাকে ছেড়ে দেবে, কিচ্ছু করার নেই। চলুন, আর যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন, এই যে নাম্বার রয়েছে আপার প্রাইমারি বা গ্রুপ ডি, গ্রুপ সি, তো এখানে জয়েন হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। পরবর্তী ক্লাসে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। अभी के लिए बस इतना ही। चलুন, প্রত্যেকে লেফট করে যান।